এক সৎ মা টাকার লোভে তার যুবতী মেয়েকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিলেন। তার ঠিক ৫ বছর পর সেই সৎ মায়ের সাথে যা ঘটল তা শুনলে আপনারা চমকে উঠবেন। বন্ধুরা, আজকের এই গল্পটি অত্যন্ত শিক্ষামূলক হতে চলেছে, তাই গল্পটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প। তুলি ছিল এক সাধারণ কৃষক পরিবারের মেয়ে। তার বাবা রমেশবাবু ছিলেন একজন পরিশ্রমী ও কষ্টপরায়ণ মানুষ। রমেশবাবু কখনো কারোর থেকে কোনো আশা করতেন না। তিনি নিজে যা পরিশ্রম করে পেতেন তাতেই সন্তুষ্ট থাকতেন। সকালে ভোর হতে না হতেই কাঁধে কোদাল নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন। মৃত বাবার রেখে যাওয়া এক টুকরো জমিই ছিল তার স্বপ্নের মতন। সেখানেই তিনি কঠোর পরিশ্রম করে ফসল ফলাতেন। মাস শেষে ফসল বিক্রি করে যা রোজগার হতো তাতেই চলতো তাদের ৩ জনের ছোট্ট সংসার। তুলির মা ছিলেন ঘরোয়া, নম্র ও দায়িত্ববান একজন গৃহবধূ। তারও যেন সারাদিনের কাজের কমতি ছিল না। ঘুম থেকে উঠে বাসন ধোয়া, ঘর উঠোন ঝাড় দেওয়া, ছোট্ট তুলিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সমস্ত কিছুই তিনি হাসি মুখে করতেন। তাদের ঘরটা ছিল মাটির তৈরি, টিনের ছাউনি দেওয়া, কিন্তু সেই ছোট্ট ঘরের প্রতিটি কোণায় ছিল ভালোবাসায় ভরপুর। সন্ধ্যাবেলা যখন রমেশবাবু কাজ সেরে বাড়ি ফিরতেন তখন তুলিকে কোলে নিয়ে তার মা মালতী দরজার কাছে এসে দাঁড়াতেন, আর তুলি তখন খিলখিলিয়ে হেসে বাবার দিকে দৌড়ে যেত। তাদের সংসারে ছিল না কোনো বড়লোকি স্বপ্ন, শুধু ছিল অগাধ শান্তি আর ভালোবাসা। রমেশবাবুর মনে একটাই আশা ছিল, তার মেয়ে তুলিকে মানুষের মতন মানুষ করতে হবে। তাদের জীবনটা যত দুঃখে কষ্টেই কাটুক না কেন, তিনি কখনোই চান না যে তার মেয়ের জীবনটাও এমন কষ্ট করে কাটুক। অন্যদিকে তুলিও ছোট থেকে ছিল অত্যন্ত শান্ত স্বভাবের ও বুদ্ধিমতী মেয়ে। তুলির বয়স যখন ৫ বছর হয় তখন রমেশবাবু তাকে তাদের গ্রামের প্রাথমিক স্কুলে ভর্তি করিয়ে দেন। তুলির মা প্রতিদিন তুলিকে সকালে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। তুলিও শান্ত ভদ্র মেয়ের মতন স্কুলে যেত। স্কুল থেকে বাড়ি ফিরে সে আবারও পড়তে বসতো। পড়াশোনায় ছিল সে খুবই মনোযোগী। এত ছোট বয়স থেকে তুলির পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে তার স্কুলের শিক্ষকেরা বলতেন মেয়েটার মধ্যে যেন এক অন্য নেশা। খুশি হয়ে শিক্ষকেরা রমেশবাবুকে বলতেন, দেখবেন রমেশদা, আপনার মেয়ে তুলি একদিন আপনার মুখ উজ্জ্বল করবে। শিক্ষকদের কথাগুলো শুনে রমেশবাবুর যেন গর্বে বুক ভরে যেত। তিনি সময় পেলে তার ছোট্ট তুলিকে নিয়ে পড়তে বসাতেন। স্লেট পেন্সিল দিয়ে অ আ ক খ শেখাতেন। রমেশবাবুর চোখে ছিল আশা। তিনি স্বপ্ন দেখতেন তার মেয়ে একদিন বড় হয়ে মস্ত বড় অফিসার হবে। তাদের এই দুঃখের দিন মুছে গিয়ে সুখের দিন আসবে। কথাগুলো ভাবলেই যেন তার দু চোখ জলে ভরে উঠত। তিনি খুব গোপনে তার চোখে জল মুছে নিয়ে তার ছোট্ট তুলিকে বুকে জড়িয়ে নিতেন। ছোট্ট তুলি একটু বড় হতেই বুঝে গিয়েছিলেন যে তার বাবা তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য সারাদিন কত পরিশ্রম করে। রমেশবাবু শত কষ্টের মাঝেও সে তার মেয়েকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করতেন, কিন্তু ভগবানের ইচ্ছে যেন অন্য কিছু ছিল। তুলির বয়স যখন মাত্র ৭ বছর, একদিন বিকেলে মাঠ থেকে ফিরে রমেশবাবু দেখলেন মালতী দেবীর শরীর ভালো নেই, হালকা জ্বর, একটু কাশিও আছে। ভেবেছিলেন হয়তো ঋতু পরিবর্তনের কারণে এমন হচ্ছে। রমেশবাবুর সেদিনকে আর মাঠে না গিয়ে তার স্ত্রীর জন্য তিনি একটু গরম গরম খিচুড়ি রান্না করলেন, কিন্তু সেই খিচুড়ি আর খাওয়া হলো না তাদের। রমেশবাবু খেয়াল করলেন তুলির মায়ের জ্বরটা ধীরে ধীরে বেড়েই চলেছে। গ্রামের ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। তিনি মালতী দেবীকে দেখে কিছু ওষুধ লিখে দিলেন, কিন্তু সেই ওষুধ খেয়েও যেন মালতী দেবীর শরীর আর সাড়া দিচ্ছিল না।
তিনি মনস্থির করলেন রাতটা পেরোলেই কাল সকালে তিনি মালতী দেবীকে শহরের হসপিটালে নিয়ে যাবেন। কিন্তু রাতেই ঘটে যায় বিপত্তি। রাত যখন 2টো, তখন হঠাৎ করে মালতী দেবীর শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তিনি শেষবারের মতন রমেশ বাবুর দিকে তাকিয়ে বলেছিলেন, তুলিকে ভালো রেখো, ও যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। আর তারপরই মালতী দেবীর নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তুলির ছোট্ট মস্তিষ্কে মায়ের মৃত্যুটা তখনও যেন তার কাছে স্পষ্ট নয়। সে শুধু দেখলো তার মা আর কথা বলছে না। সে কাঁদতে কাঁদতে মাকে বলল, মা তুমি কথা বলছো না কেন? মা, আমাকে কোলে নেবে না? মা মায়ের মুখে হাত রাখলো, কিন্তু তার মা তখন নিস্তব্ধ, ঠান্ডা। গ্রামের লোকেরা এসে মালতী দেবীর শেষ কৃত্যের ব্যবস্থা করলেন। মায়ের স্নেহ বেষ্টিত পৃথিবীটা যেন এক রাতের মধ্যেই বদলে গেল তুলির জীবন থেকে। রমেশ বাবুর বুকের ভিতরে তৈরি হলো শূন্যতা, কিন্তু তিনি জানতেন এখন তার ভেঙে পড়ার সময় নয়। তাকে উঠে দাঁড়াতে হবে, তাকে বাঁচতে হবে। নিজের জন্য না হলেও তুলির জন্য তাকে বাঁচতে হবে। মালতী দেবী চলে যাওয়ার পর যেন রমেশ বাবুর জীবনের সমস্ত রং হারিয়ে গিয়েছিল। তাদের ঘরটা আর আগের মতন হাস্যোজ্জ্বল থাকতো না। প্রতিদিন কাজে বেরোনোর সময় ছোট্ট তুলিকে একা ঘরে রেখে যেতে রমেশ বাবুর বুক কেঁপে উঠত। তার সব সময় চিন্তা হতো তার মেয়ে একা একা ঘরে কি করছে। কোথাও গিয়ে যেন তিনি শান্তি পেতেন না। রমেশ বাবু বুঝতে পারছিলেন সংসার চালানো যেমন কষ্টকর, তার থেকেও বড় কষ্ট ছোট্ট তুলিকে মায়ের আদর থেকে বঞ্চিত রাখা। তুলির মুখের দিকে তাকালেই তার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠত। তাকে গ্রামের কয়েকজন শুভাকাঙ্ক্ষী বলতেন, বাবা রমেশ, তুমি আর একটা বিয়ে করো বাবা, তোমার এই ছোট্ট মেয়েকে দেখে রাখার জন্য তো কাউকে প্রয়োজন। প্রথম দিকে তিনি তাদের কথায় পাত্তা না দিলেও ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন তার ছোট্ট তুলির মানসিক বিকাশের জন্য একটা মা জাতির কাউকে প্রয়োজন। এইটুকু বাচ্চা মেয়ে যদি ছোট থেকে যত্ন না পায়, তাহলে তার জীবনটাই অন্যরকম হয়ে যাবে। অনেক ভেবে চিন্তে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবারও কাউকে বিয়ে করবেন। রমেশ বাবু তাদের পাশের গ্রামের গায়ত্রী নামের একটি মেয়েকে বিয়ে করলেন। গায়ত্রী ছিলেন 30-35 বছর বয়সী এক বিধবা মেয়ে। বিয়ের সময় রমেশ বাবু গায়ত্রী দেবীর হাত দুটো জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে নিজের মেয়ে মনে করে ভালোবেসো। গায়ত্রী দেবী তাকে আশ্বস্ত করেছিলেন আজ থেকে তুলি তার নিজের মেয়ে, তাকে সে তার মায়ের থেকেও বেশি যত্নে রাখবে। সদ্য বিবাহিত স্ত্রীর মুখে এমন কথা শুনে রমেশ বাবু একটু শান্তি পেলেন। বিয়ের পর থেকে গায়ত্রী দেবী সত্যি তুলিকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতে লাগলো। তুলিকে খাইয়ে দিতেন, স্নান করাতেন, কখনো কখনো মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়ে দিতেন। সেই দৃশ্য দেখে রমেশবাবুর অন্তর জুড়িয়ে যেত। তিনি মনে মনে ভাবতেন সত্যিই হয়তো গায়ত্রী দেবী তুলিকে তার বুকে সযত্নে আগলে রাখবেন। এভাবেই যেন কেটে গেল আরো 5টা বছর। সময় চলেছে তার নিজের গতিতে। রমেশবাবু একদিন প্রখর সূর্যের তাপে মাঠে কাজ করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। তার সহকর্মীরা যারা ছিলেন তাকে ধরে বাড়িতে নিয়ে আসলেন। স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে আসলেন। তিনি জানান রমেশবাবুর হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, তাকে হসপিটাল নিয়ে যেতে যেতেই মাঝপথেই তিনি মারা গেলেন। তুলির মাথার উপর থেকে যেন তার শেষ ভরসার হাতটাও উঠে গেল। ততদিনে তুলি অনেকটাই বড় হয়ে গেছে। সে এখন সব কিছুই বুঝতে পারে। সে বুঝতে পারলো তার শেষ সম্বল বাবা আর এই পৃথিবীতে নেই। তুলির মুখ থেকে যেন শব্দটিও বের হচ্ছে না। সে শুধু নিঃশব্দে কেঁদে চলেছে। মা যখন মারা গিয়েছিল তাকে বুকে জড়িয়ে ধরে রাখার মতন তার বাবা ছিল, কিন্তু আজ তার মা বাবা দুজনেই নেই। তাকে আজ সান্ত্বনা দেওয়ার মতন কেউ নেই। বাবার মৃত্যুর পরই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অন্ধকার অধ্যায়। রমেশবাবুর মৃত্যুর পরই যেন গায়ত্রী দেবী তার রূপ পরিবর্তন করে। তার এতদিন ভালো মানুষ সেজে তুলির প্রতি ভালোবাসা দেখানো যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। শুরু হয়ে যায় তুলির ওপর নির্মম অত্যাচার। তুলি ততদিনে তার মাধ্যমিক পরীক্ষা শেষ করে সে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছে।
ঠিক তখনই তার সৎ মা গায়ত্রী দেবী তার পড়াশোনা বন্ধ করে দিলেন। তুলিকে কঠোর গলায় জানিয়ে দিলেন, এই বাড়িতে থাকতে গেলে তোকে কাজ করতে হবে। পড়াশোনা করার কথা তুই এখন ভুলে যা। তুই আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ একা হাতে করবি, তারপর রান্না করবি। তুলি মুখ বুঝে তার মায়ের দেওয়া সমস্ত নির্দেশ পালন করত। তাকে দিয়ে যখন বাড়ির সব কাজ করানো হতো, তখন তুলির বাবা মায়ের কথা ভীষণ মনে পড়তো। সে মনে মনে ভাবত, যদি তার নিজের বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো কখনোই তাকে দিয়ে এত কাজ করাতেন না। এভাবেই দুঃখে কষ্টে কেটে যাচ্ছিল তুলির জীবন। গায়ত্রী দেবী একদিন খাওয়া দাওয়া করে উঠানে বসেছিলেন। ঠিক এমন সময় তাদের গ্রামের একটা বদমাশ লোক এসে গায়ত্রীকে বললেন, তুলির জন্য একটা ভালো খবর আছে। গায়ত্রী দেবী ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে বললেন, কি খবর? তখন সেই লোকটি বলতে শুরু করলেন, তুলির তো বয়স অনেকটাই হলো, আর সে তো আর এখন পড়াশোনাও করে না। তাই বলছিলাম কি, আমার হাতে একটা ভালো সম্বন্ধ আছে। তুলির সাথে যদি তার বিয়ে করিয়ে দেওয়া যায় তাহলে তো তুলি রাজরানী হয়ে থাকতো। ছেলেটি আবারও বলতে লাগলেন, তবে পাত্রটার একটু বয়স বেশি, কিন্তু তার টাকা পয়সার কোনো কমতি নেই। তার আছে অগাধ সম্পত্তি। গায়ত্রী দিদি, তুমি যদি তুলির সাথে ওর বিয়ে দাও তাহলে ও তোমায় প্রচুর ধন সম্পদ দেবে। আর তুলি তো তোমার নিজের মেয়েও নয়, তাই লাভটা এখানে তোমারই। ভেবে দেখো, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। তুলির বয়স তখন মাত্র 18 বছর। আজ 2 বছর ধরে স্কুলেও যায় না। পড়াশোনা এখন তার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তার সৎ মা তাকে বাড়ি থেকে বেরোতেও দেয় না, তাই তার এখন আর কোনো বান্ধবী বন্ধুও নেই। গায়ত্রী দেবী চিন্তা করে দেখলেন, সত্যিই তো, তুলি তো বড় হচ্ছে। 2 দিন পর তার জ্ঞান হলে সে বাড়ি ছেড়ে অন্য কারোর সাথে যদি চলে যায়, তার থেকে বরং সে ওই বয়স্ক লোকটার সাথে বিয়ে করিয়ে দিয়ে এখান থেকে কিছু টাকা উপার্জন করে নিতে পারবে। তাছাড়াও সে তো বলেছে যত টাকা লাগে সেই লোকটা দেবে। তাহলে টাকা পয়সা নিয়ে গায়ত্রী দেবীকেও আর জীবনেও চিন্তা করতে হবে না। তুলিকে না জানিয়ে গায়ত্রী দেবী গোপনে গোপনে তুলির সাথে সেই বয়স্ক লোকের বিয়ে ঠিক করে ফেললেন। একদিন সন্ধ্যায় গায়ত্রী দেবী তুলিকে ডেকে বললেন, তোর বিয়ে ঠিক করেছি তুলি, আগামী সপ্তাহে শুভ দিন আছে, সেদিনকেই তোর বিয়ে হবে। তুলির মায়ের মুখে এমন কথা শুনে সে হতভম্ব হয়ে যায়। সে কিছু বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না। আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অফিসার হব। আমি আমার বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে চাই। মা, তুমি দয়া করে আমার সাথে এত বড় অন্যায় করো না। গায়ত্রী দেবী চিৎকার করে উঠে বলেন, স্বপ্ন দিয়ে পেট চলে না। তোর পিছনে অনেক টাকা খরচ করেছে, এখন তোকে দিয়েই সেই সমস্ত টাকা আমি তুলবো। তুলি বুঝতে পারল এই পৃথিবীতে সে বড় একা। তার কষ্ট দুঃখ বোঝার মতন কেউ নেই। তবুও সে তার শেষ চেষ্টা করতে তার মায়ের পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমার 2টি পায়ে পড়ি, দয়া করে আমার সাথে এত বড় অন্যায় করো না মা। কিন্তু তার মা যেন তার কোনো কথাই কানে তুললেন না। সে জোর গলায় বলে দিলেন, আগামী সপ্তাহে তোর বিয়ে হবে, দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। তুলি কাঁদতে কাঁদতে তার মাকে জিজ্ঞেস করলো, কিন্তু কার সাথে আমার বিয়ে দেবে তুমি? গায়ত্রী দেবী হেসে বলেন, একজন ভালো মানুষ, অনেক টাকা পয়সা আছে, তোকে রানীর মতন করে রাখবে। কিন্তু পরদিন যখন সেই বৃদ্ধ লোকটি তুলির সামনে এসে দাঁড়ালো, তুলির মুখ শুকিয়ে গেল। সেই লোকটির বয়স তার বাবার থেকেও বেশি। চুল সাদা, দাঁত নেই বললেই চলে, চোখে মোটা চশমা। তুলি হাউমাউ করে কাঁদতে শুরু করলো, আমি এই বিয়ে করব না, আমি পড়াশোনা করতে চাই, দয়া করে আমাকে পড়াশোনা করতে দাও। কিন্তু গায়ত্রী দেবী তখন একেবারে নিষ্ঠুর হয়ে উঠেছেন। তিনি তখন তুলিকে এক চড় মেরে বললেন, আমার উপর একটা কথাও বলবি না, এই বিয়ে তোকে করতেই হবে। বিয়ের দিন ঠিক হয়ে যায়। কয়েকজন গ্রামবাসী এই বিয়ের প্রতিবাদ করলেও তার মায়ের ভয়ে কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। তুলি মনে মনে ভাবলো, তার যদি একবার ওই লোকের সাথে বিয়ে হয়ে যায় তাহলে তার জীবনটা নরকের থেকেও হয়ে উঠবে আরো ভয়ঙ্কর, আর সে তার বাবার স্বপ্ন কখনোই পূরণ করতে পারবে না। তাই সে মনস্থির করলো, যেভাবেই হোক তাকে এই বাড়ি থেকে পালাতে হবে। তার বিয়ের আগের দিন রাত্রে তার মা যখন ঘুমিয়ে গিয়েছিল,
ঠিক সেই সুযোগেই তাদের বাড়ির পিছনের দরজা দিয়ে সে বেরিয়ে পড়ে। রাতের অন্ধকারে সে দৌড়াতে শুরু করে, গন্তব্যহীন ভাবে এসে শুধু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তুলি একটি দোকানের সামনে এসে দাঁড়ায়। সেখানে কয়েকজন লোক বসে তাস খেলছিল। তাদের দিকে এগিয়ে গিয়ে তুলি জিজ্ঞেস করে, কাকু, বাস স্ট্যান্ডটা কোন দিকে? সেই লোকগুলো তখন একটা মেয়েকে এত রাতে একা পেয়ে তার উপর চড়াও হয়। তারাও চারজনে মিলে মেয়েটিকে ঘিরে ধরে। ঠিক তখনই একটা পুলিশের জিপ এসে তাদের সামনে দাঁড়ায়। পুলিশের গাড়ি দেখে সেই লোকগুলো তখন দৌড়ে পালায়। গাড়ির ভিতর থেকে নেমে আসে একজন মহিলা পুলিশ। তিনি তুলির দিকে তাকিয়েই বুঝতে পারলেন মেয়েটি বিপদে পড়েছে। গাড়ির ভিতর থেকে এক বোতল জল এনে তুলির হাতে তুলে দিয়ে বলে, একটু জল খাও মা। তুলি যখন একটু ধাতস্থ হয় তখন তাকে প্রশ্ন করে, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তুলি তখন কাঁদতে কাঁদতে সেই পুলিশ ম্যাডামটিকে তার জীবনে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। সেই মহিলা অফিসারের নাম ছিল অর্পিতা সেন। তিনি ডিএসপি পদে কর্মরত। তিনি তুলিকে বললেন, তুমি কি তোমার বাড়ি ফিরে যেতে চাও? চলো, আমি এক্ষুনি যাচ্ছি তোমার বাড়িতে, দেখবো কে জোর করে তোমাকে বিয়ে দিতে। তুলি বলল, না ম্যাডাম, আমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আপনি আজ আমাকে দিয়ে এলো, কয়েকদিন পর আমার সৎমা আবারও কোনো মতলব বাঁটবে আমার ক্ষতি করার। আমি পড়াশোনা করতে চাই ম্যাডাম, আপনি কি আমাকে পড়াশোনা করার ব্যবস্থা করে দেবেন? সেই রাতের পর কেটে যায় 7 বছর। আজ তুলি হাইকোর্টের জজ হিসেবে তার শপথ নিতে যাচ্ছে। আসুন ফ্ল্যাশব্যাকে আসা যাক। সেদিন রাত্রে তুলি আর গায়ত্রী দেবীর কাছে ফিরে যাননি। অর্পিতা ম্যাডাম তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। তুলিকে পুনরায় একটি স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখান থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করে ভালো নাম্বার নেয়। তারপর কলেজ থেকে ভালো নাম্বার নিয়ে পাস আউট করে। অর্পিতা ম্যাডামের অনুপ্রেরণায় সে আইন বিভাগ নিয়ে পড়াশোনা করে। সেই সমস্ত ধাপ পেরিয়ে বিচার বিভাগীয় পরীক্ষায় বসে। তুলি দেশের প্রথম 10 জনের মধ্যে স্থান অধিকার করে। আজ সে একটি নতুন পরিচয়ে সবার সামনে হাজির, মাননীয়া বিচারপতি তুলিকা রায়। হাইকোর্টের নতুন নিয়োগপ্রাপ্ত জজ হিসাবে শপথ নিতে যাচ্ছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের বিচারপতিদের সারিতে বসে আছেন অনেক বিশিষ্ট মানুষ। সবার চোখ আজ তুলির দিকে। সাহস, বুদ্ধিমত্তা আর আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তুলির চোখের সামনে ভেসে উঠছে নিজের পুরনো জীবন। ছোট্ট কুঁড়ে ঘর, মা মারা যাওয়া, বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু, আর এক নির্মম সৎমা যিনি টাকার লোভে মেয়ের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলেন। শপথ গ্রহণ শেষে তুলি দৌড়ে গিয়ে অর্পিতা ম্যাডামকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেন, দিদি, আজ আমি যা হয়েছি সবটাই তোমার জন্য দিদি। সেদিন রাত্রে তুমি যদি আমার সামনে পাহাড় হয়ে না দাঁড়াতে, তাহলে আজ হয়তো আমি কোনো অন্ধকার গলিতে পড়ে থাকতাম। তুমি সবটাই তোমার নিজের যোগ্যতায় হয়েছ, আমি শুধু রাস্তা দেখানোর মাধ্যম ছিলাম। এরপর তুলি আদালতে তার ডিউটি শুরু করলেন। একদিন আদালতের তালিকায় একটি মামলার নাম দেখে তুলির চোখ আটকে যায়। গায়ত্রী রায়। তার বিরুদ্ধে অভিযোগ সে কিছু অসৎ লোকেদের সাথে মিশে বাচ্চা মেয়েদের টাকার বিনিময়ে গ্রাম থেকে পাচার করতে সাহায্য করে। তুলি নামটা দেখি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আসামিকে আদালতে হাজির করা হলে তুলি চমকে যায়। তুলির থেকেও বেশি চমকে যান গায়ত্রী দেবী। সে যেন ভূত দেখার মতন তুলির দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে যেন কিছু বলছে। গায়ত্রী দেবীকে কাঠগড়ায় নিয়ে আসা হলে সে তুলির দিকে তাকিয়ে বলে উঠলেন, তুলি, তুলি না? তুই কি আমাকে চিনতে পারছিস না? আমি গায়ত্রী, তোর মা। তুলি একটু মুচকি হেসে জবাব দেন, আমি কারোর মেয়ে, বা আপনি আমার কোনো মা নন। আপনি এখানে আইনের চোখে একজন আসামি, আর আমি হলাম জর্জ। আমার কর্তব্য আপনার অপরাধের সঠিক তদন্ত করে আপনার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। গায়ত্রী দেবীর বিরুদ্ধে নিয়ে আসা সমস্ত প্রমাণ এবং সাক্ষ্য খতিয়ে দেখে তিনি তার সাজা ঘোষণা করলেন। গায়ত্রী দেবীকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তুলি তার কাছে গিয়ে বললেন, হ্যাঁ মিসেস গায়ত্রী দেবী, আমি তুলি, যে তুলিকে একদিন টাকার বিনিময়ে বয়স্ক লোকের সাথে জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন, যে তুলিকে হাসি খুশি হাস্যোজ্জ্বল থাকার বয়সে যন্ত্রণায় ঠেলে দিয়েছিলেন। আজ দেখুন এই শেষ বয়সে এসে আপনার নিজের কি পরিণতি।
বন্ধুরা, তুলি কি তার সৎ মাকে শাস্তি দিয়ে ঠিক করলো নাকি ভুল করলো তা আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই গল্পটি যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই যুক্ত থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।